আব্দুল কাদের মোল্লার বিষয়ে সরকার ইতিমধ্যেই রিট করেছে গতকালকে। এক, দ্বিতীয় তথ্য হচ্ছে যে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি দেলোয়ার হোসেন সাঈদীকে চাঁদে দেখা যাচ্ছে, এরকম একটি রটনা, এবং সেই রটনার প্রেক্ষিতে দেশের কোথাও কোথাও সাধারণ মানুষকে রাস্তায় নিয়ে আসা হয়েছে। মনির হায়দার, আপনার পালা। ধন্যবাদ। আমি আপনার এই অনুষ্ঠানে আজকে প্রথমবারের মতো এসেছি। আপনাকে স্বাগত। আপনাকেও ধন্যবাদ। আমার মনে হচ্ছে যে অদ্ভুত এবং অভূতপূর্ব একটা অবস্থা এই দেশে তৈরি হয়েছে, এবং দেশ জুড়ে একটা অচেনা পাগলা হাওয়া বয়ে যাচ্ছে। এই হাওয়া আমাদের কোথায় নিয়ে থামাবে, আমরা কোথায় গিয়ে থামবো, এটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন। এটা খুব পরিষ্কার যে আজ এখানে কিছু মানুষ, কোন পক্ষের সেটা আমি বলছি না, সকল পক্ষেরই কিছু মানুষ সংঘবদ্ধভাবে উঁচু গলায় সগর্বে মিথ্যার বেশাতি করে চলেছে। আর তাদের এই মিথ্যার দাপটের কাছে যারা কিছু সত্য কথা বলতে চায় বা যুক্তি দিয়ে কথা বলতে চায়, তাদের সত্য এবং যুক্তি মাটিতে গড়াগড়ি খাচ্ছে। কেউ যদি সাহস করে সত্য এবং যুক্তির কথা বলবার চেষ্টা করেন, তাহলে তাকে নানা রকম খেতাব উপাধি দিয়ে দেওয়া হচ্ছে। এখানে আমি ব্যক্তিগতভাবে সাংবাদিক হিসেবে বিভিন্ন জনের সঙ্গে কথা বলতে গিয়ে দেখি অনেকেই অনেক কথা বলতে চান, পরে আবার ভয়ে পিছিয়ে যান। এই অবস্থাটা কেন তৈরি হলো, কারা তৈরি করলো, এটার আলটিমেট গোলটা কি, লক্ষ্যটা কি, এবং কোথায় গিয়ে এটা শেষ হবে? আপনিও আমার সঙ্গে দেখা হওয়ার পর প্রথম জিজ্ঞেস করেছিলেন যে কি হচ্ছে, কোথায় গিয়ে শেষ হবে, কোথায় গিয়ে থামবে। আমি ধারণা করি যে এখানে আমরা যারা আছি প্রত্যেককেই যেখানেই যাই না কেন প্রথম জিজ্ঞাসা হলো কি হচ্ছে, কোথায় গিয়ে শেষ হবে, কোন দিকে যাচ্ছে। এই প্রশ্নের কি জবাব আছে, কার কাছে আছে জবাব, আমি জানি না। তাজুল ভাই ক্ষমতাসীন দলের একজন সিনিয়র পার্লামেন্ট মেম্বার হিসেবে তিনি অনেক কথার পরে বলেছেন যে সবকিছু সরকারের নিয়ন্ত্রণে আছে এবং ঠিক মতোই চলছে। আমি নিজেকে নিজে প্রশ্ন করি যে এটা শেষ, তাইলে এখন তো একটা জিনিস পরিষ্কার যে সরকার, ধরেন ন্যায় সঙ্গত আন্দোলন হোক বা অন্যায় আন্দোলন হোক, বৈধ আন্দোলন হোক বা অবৈধ আন্দোলন হোক, একটা বিরাট জনগোষ্ঠী দেশ জুড়ে বিভিন্ন জায়গায় একটা সংঘাত মুখর আন্দোলন করছে। সরকার সেটাকে রেসপন্স করছে দমনের ভাষায়। হ্যাঁ, এটাই হয়তো সরকারের কাছে যুক্তিসঙ্গত মনে হয়েছে। তাহলে কি এই দমন প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত এই ঘটনা চলবে? এবং সরকার মোটামুটি কনফিডেন্ট যে এটা দমন করে শেষ করে ফেলা যাবে। তাইলে আমরা নাগরিকরা কতদিন অপেক্ষা করব? সরকার যদি আমাদেরকে একটা এরকম একটা আভাস দিত যে বেশি চিন্তিত হবার বা উদ্বিগ্ন হবার কিছু নাই, আগামী 5-7-10 দিন বা 15 দিনের মধ্যে এটা দমন শেষ হয়ে যাবে, আপনারা ধৈর্য ধরে থাকুন। আমি ঠিক বুঝতে পারছি না। ব্যক্তিগতভাবে আমি বাংলাদেশ প্রজন্মের একজন মানুষ। আমি 1971 সালের মহান মুক্তিযুদ্ধ দেখিনি। সেই বাঙালি জাতির সবচেয়ে বড় অর্জন প্রক্রিয়ার সঙ্গে আমি যুক্ত ছিলাম না। কিন্তু গত কিছুদিন ধরে আমাদেরকে বলা হচ্ছে যে দ্বিতীয় মুক্তিযুদ্ধ শুরু হয়েছে। তা আমি খুব আশান্বিত হয়েছিলাম যে যাক, প্রথম মুক্তিযুদ্ধ তো দেখিনি, এবার দ্বিতীয় মুক্তিযুদ্ধ আমাদের দেখার সৌভাগ্য হচ্ছে। তো সেই মুক্তিযুদ্ধ আজকে যে অবস্থা দেশে তৈরি করেছে, আজকে দেলোয়ার হোসেন সাঈদীর ফাঁসির রায় হবার পর জামাত শিবিরের লোকেরা বা সাঈদীর ভক্তরা দেশ জুড়ে যে আন্দোলন, সংঘাত বলেন, যাই বলেন, তাণ্ডব বলেন, এগুলো যে করছে, এটার ইন্সপিরেশন বা অনুপ্রেরণাটা তারা কোথা থেকে পেয়েছে? আমি যদি এই প্রশ্ন করি, আমি জানি না জবাবটা কে দিবেন, আমি যদি এই প্রশ্ন করি যে এই ইন্সপিরেশন বা অনুপ্রেরণাটা তারা শাহবাগ থেকে পেয়েছে, কারণ আমরা দেখেছি শাহবাগ তো অহিংস আন্দোলন, তারা বলছেন তারা তো সহিংসতার পথে কিছু করেনি। জিল্লুর ভাই, আমি সেখানে যাচ্ছি। 3 স্তরের নিরাপত্তা বেষ্টনীর মধ্যে থেকে, আমি জানি না কে কিভাবে নেবেন, অনবরত সরবরাহকৃত বিরিয়ানি খেয়ে সেখানে গান গেয়ে গান শুনে সেটা অনেক অহিংস থাকা যায়।
যেখানে আমরা দেখি যে গত 4 বছর ধরে সরকারের তরফে যে কোনো ধরনের ভিন্ন মত প্রকাশের প্রক্রিয়াকে, সেটা ছোট্ট 10 জনের মিছিল হোক বা 20 জনের মানববন্ধন হোক, সরকার কোনো কিছুকে সহ্য করতে রাজি হয়নি বা রাজি ছিল না। এই অভিজ্ঞতার আলোকে আমরা যখন দেখি যে সরকার শাহবাগ আন্দোলনকে 3 স্তরের নিরাপত্তা দিচ্ছে, সেখানে খাবার সরবরাহ করা হচ্ছে, সেখানে সিটি কর্পোরেশন থেকে মোবাইল টয়লেট ভ্রাম্যমান আপনার সরবরাহ করা হচ্ছে, সেখানে এটা নিয়ে কি আরো বেশি আলোচনা করবার দরকার আছে? দেশবাসীর এটা বুঝবার জন্য কি অনেক গবেষণা করবার দরকার আছে, অনেক যুক্তি শুনবার দরকার আছে, অনেক বড় বড় মানুষদের কাছ থেকে সার্টিফিকেট পাওয়ার দরকার আছে? আমি এর বেশি বলতে চাই না এটা নিয়ে। আর আপনি আপনার আলোচনায় বলেছিলেন, আমি শাহবাগ পর্ব নিয়ে বেশিক্ষণ আলোচনা করতে চাই না, এটা খুবই সেন্সিটিভ ছিল, এখনো পর্যন্ত সেন্সিটিভ আছে। শাহবাগ আন্দোলনের অন্যতম নেতা ওই যে ব্লগার ইমরান সাহেব, তিনি বলেছেন যে কোনো এক অনুষ্ঠান, আপনাদের এই অনুষ্ঠানের প্রশ্নের জবাবে, যে সরকার বড় না শাহবাগ বড়, অবশ্যই শাহবাগ বড়। তো আমি যদি বলি যে বিগত 4 দলীয় জোট সরকারের আমলেও সরকারের চেয়ে বড় একটা জায়গা ছিল, তার নাম ছিল হাওয়া ভবন। সরকারের চেয়ে বড়, রাষ্ট্রের চেয়ে বড় কিছু আমরা দেখেছি, আমাদের অভিজ্ঞতা তো কিরকম সেটা আর আলোচনা না করলেই ভালো। রাষ্ট্রের চেয়ে, সরকারের চেয়ে বড় শাহবাগ মোড় যদি হয়ে যায়, তাহলে আমাদের বোধহয় সমস্ত রাষ্ট্রের অন্যান্য কর্মকাণ্ড বন্ধ করে দিয়ে আমাদের সবাইকে শাহবাগ চলে যাওয়াই ভালো। আর শাহবাগের রাস্তাকে স্থায়ীভাবে বিলুপ্ত ঘোষণা করে, যে এখান থেকে কোনো একটা রাস্তা ছিল, এখন আর রাস্তা থাকবে না, এটাই রাষ্ট্রের স্থায়ী মঞ্চ হচ্ছে। আপনি রাষ্ট্রের হেডকোয়ার্টার, সেটা নিশ্চয়ই জানেন যে স্থায়ী একটা মঞ্চ হচ্ছে। আমি যেটা বলছিলাম জিল্লুর ভাই, যে জামাতে ইসলাম আজকে ন্যায় আন্দোলন করছে না অন্যায় আন্দোলন করছে, সেই প্রশ্নের আগের প্রশ্ন হলো যে আদালতের ভার্ডিক্টের পরে, আদালতের রায়ের পরে আন্দোলন করে বিচার প্রক্রিয়ার গতিপথ পাল্টে দেওয়া যায়, এটার প্রমাণ তো শাহবাগ থেকেই হলো। শাহবাগ আন্দোলন শুরু হবার পর যুদ্ধাপরাধ যে বিচার, আপনার মানবতা বিরোধী অপরাধ আদালতের যে আইন, সে আইন সংশোধন পার্লামেন্টে হয়েছে। জামাত ইসলাম এবং ছাত্র শিবিরের লোকদের কাছে এটা প্রতীয়মান যে জোরালো আন্দোলন গড়ে তোলা গেলে সরকার বা বিচার প্রক্রিয়া পাল্টে যেতে পারে। তো শাহবাগে অহিংস আন্দোলন বা সে ধরনের কোন সংঘাত, সহিংসতা ছাড়াই যদি এত মানে আইন বা বিচার প্রক্রিয়াকে পাল্টে দেওয়া যায়, জামাতিরা হয়তো ধরে নিয়েছে যে আমাদের এত লাশ পড়ছে, নিশ্চয়ই কোনো এক পর্যায়ে গিয়ে এই প্রক্রিয়া পাল্টে যাবে বা আমাদের দাবি মানবার জন্য সরকার দরকার হলে আইন পরিবর্তন করবে। এই এক্সাম্পলটা কে তৈরি করেছে? এটা তো জামাতিরা তৈরি করেনি, এটা রাষ্ট্র তৈরি করেছে। বলা হচ্ছে যে কাদের মোল্লার যাবজ্জীবন রায়ের পর সন্দেহ তৈরি হয়েছে যে সরকারের সঙ্গে জামাত ইসলামের একটা সমঝোতা হয়ে গেছে। এই সন্দেহের কারণে শাহবাগ আন্দোলন শুরু হয়েছে। এই সন্দেহটা কি আইনের দৃষ্টিতে অপরাধ না? আপনি আমাকে বলুন। কারণ রায় তো সরকার দেয়নি, জামাতের সঙ্গে সরকারের সমঝোতা হলো কি হলো না, এটা তো আইনের দৃষ্টিতে দেখবার কোনো বিষয় নয়, কারণ রায় দিয়েছে ট্রাইব্যুনাল। আমি তো এখন বলবো না নিশ্চয়ই, না আপনি নিশ্চয়ই বলার সুযোগ পাবেন। যেখানে বলা হচ্ছে যে সরকারের সঙ্গে জামাতের সমঝোতার কারণে কাদের মোল্লার রায়টা হয়েছে যাবজ্জীবন, ফাঁসি না হয়ে। তারপরে তারা আন্দোলন করলো, আন্দোলন পরে আপনার পার্লামেন্টের আইন সংশোধন হলো, সংশোধন হওয়ার মধ্য দিয়ে তারা ঘোষণা করলো যে তাদের প্রাথমিক বিজয় অর্জিত হয়েছে। সুতরাং জামাতিরা তো সেখান থেকে অনুপ্রেরণা পেয়েছে যে আন্দোলন করলে পরে আইন সংশোধন হয়, এইটার দায়টা কে নেবে? মুনির, আমি আপনি একটু থামিয়ে দিব, থামিয়ে দিয়ে আবার পরে আসবো।